নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন, এবং সেই দ্বিতীয় দফার নির্বাচনে এই পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে আরো 3টি আসনের নির্বাচন। সেই 3টি আসন হলো দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। এই 3 আসনে ভোট। দার্জিলিং, রায়গঞ্জ আর বালুরঘাট যদি দেখা যায়, 3টি আলাদা আলাদা জেলা। একটা দার্জিলিং, রায়গঞ্জ পড়ছে উত্তর দিনাজপুর এবং বালুরঘাট পড়ছে দক্ষিণ দিনাজপুর। অর্থাৎ এই 3টি জেলার 3 কেন্দ্রে ভোট। এর আগে প্রথম দফায় অর্থাৎ 19 এপ্রিল কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের নির্বাচন হয়ে গেছে। এখন উত্তরবঙ্গের আর 3টি জেলা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে এই যে 3টি কেন্দ্র, এই 3টি কেন্দ্রে কি হতে পারে, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে 2019 সালের নির্বাচনে এই 3টি আসনে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থীরা। আহ দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট সেখানে জিতেছিল বিজেপি প্রার্থীরা। রায়গঞ্জ আসনে তারা সিপিআইএম এর মোহাম্মদ সেলিম, বালুরঘাট আসনে তৃণমূলের অর্পিতা ঘোষের থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। এখন এই যে আহ, এই এই 3টি কেন্দ্রের মধ্যে এক এক করে যদি আসি, যদি দেখা যায় দার্জিলিং কেন্দ্রের কি পরিস্থিতি, এবার কি দার্জিলিং কেন্দ্র কি তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে, বা বিজেপি রাজু বিস্তার, অর্থাৎ আমরা দেখেছি পরপর কয়েকবারই দেখেছি যে দার্জিলিং এ প্রতিবারে প্রার্থী পরিবর্তন হয়। এইবারে কিন্তু দার্জিলিং এ বিজেপি কোনো প্রার্থী পরিবর্তন করেনি। এইবারে দার্জিলিং এ রাজু বিস্তায় প্রার্থী রয়েছেন, তাকেই প্রার্থী করা হয়েছে। এবং যেহেতু রাজু বিস্তাকে প্রার্থী করা হয়েছে, তাই কার্শিয়াং এর যিনি বিজেপি বিধায়ক আছেন বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কারণ তিনি চেয়েছিলেন স্থানীয় কাউকে, দার্জিলিং এর স্থানীয় কাউকে প্রার্থী করা হোক। তাহলে তাদের যে স্থানীয় দাবি অর্থাৎ গোর্খাল্যান্ডের দাবি, সেটা হয়তো কিছুটা হলেও মান্যতা পাবে। চিরকাল এই দার্জিলিং আসনে এই গোর্খাল্যান্ড ইস্যুটাই হচ্ছে প্রধান ইস্যু থাকে, এবং তাকে কেন্দ্র করে কিন্তু ভোটটা হয়। এবারেও সেই হিসেবেই ভোটটা হচ্ছে। এছাড়া তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আমলা গোপাল লামা, এবং এই কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হচ্ছে মুনিশ তামাং। এই মুনিশ তামাংকে নিয়ে বেশ কিছু জল ঘোলা হয়েছে, এবং তিনি অন্য একটি দল করতেন, সেখান থেকে তিনি আহ, আহ, যোগদান করেছেন কংগ্রেসে। অজয় এডওয়ার্ড হামরো পার্টি যিনি প্রতিষ্ঠাতা, এবং সেই হামরো পার্টি অজয় এডওয়ার্ড এবার এই কংগ্রেসের সঙ্গে রয়েছেন। বিনয় তামাং কংগ্রেস নেতা, তিনি প্রায় 6-7 মাস আগে বিনয় তামাং কংগ্রেসে ছিলেন। অতি সম্প্রতি মুনিশ তামাংকে প্রার্থী করার কারণে আহ বিনয় তামাং, আমরা যেদিন প্রতিবেদন করছি অর্থাৎ মঙ্গলবারই, তিনি বলেছেন যে এই কেন্দ্রে তারা বিজেপি প্রার্থীকেই পক্ষেই যাতে ভোট দেওয়া হয় বিনয় তামাং সেটা জানিয়েছে, এবং পত্রপাঠ বিনয় তামাংকে কংগ্রেস 6 বছরের জন্য শাস্তি দিচ্ছে। তা দার্জিলিং এর যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে একদিকে বিনয় তামাং, এর আগে বিমল গুরুং যদিও রাজু বিস্তাকেই, অর্থাৎ বিজেপি প্রার্থী রাজু বিস্তাকেই সমর্থনের কথা জানিয়েছেন, সেখানে বিনয় তামাংও ওই, রাজু বিস্তারকেই সমর্থনের কথা বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে বিষ্ণুপ্রসাদ শর্মা, যিনি কার্শিয়াং এর বিধায়ক, তিনি কতটা প্রভাব ফেলতে পারেন এই বিজেপির ভোট বাক্সে, সেটা তো পরের কথা। কিন্তু দার্জিলিং সিট আসনটি সম্ভবত বিজেপি ধরে রাখার সম্ভাবনায় রয়েছে। এছাড়া যদি দেখা যায় যে এই যে দার্জিলিং এর যেগুলো স্থানীয় ইস্যু, তাদের মধ্যে রয়েছে আহ দার্জিলিং ছাড়া তরাই অঞ্চলের বেশ কিছুটা অংশ নিয়ে আলাদা গোর্খাল্যান্ডের দাবি উঠেছিল গত শতাব্দীতে। তারপর তো তিস্তা দিয়ে অনেক জল গড়িয়েছে। 2009 সালে থেকে এই আসনে বিজেপি জয় পেয়ে আসছে। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজু বিস্তারকে প্রার্থী করেছিল, এবং তিনি 4 লক্ষেরও বেশি ভোট পেয়েছিলেন। কিন্তু বিরোধীদের অভিযোগ ছিল যে বিজেপি 2009 সাল থেকে এখানে জিতে এলেও দার্জিলিং এর জন্য তারা কিছু করেননি। বিষয়টি যে প্রভাব ফেলতে পারে সেটা বুঝতে পেরে অমিত শাহ এবারে দার্জিলিং এ গোর্খাদের সমস্যার সংবিধান অনুযায়ী সমাধান করা হয় বলে একটা আশ্বাস দিয়ে গেছেন দুদিন আগে। এছাড়া দার্জিলিং এর যেটা মেন ব্যাপার, একটা হচ্ছে পর্যটন আর একটা হচ্ছে চা শিল্প। এই চায়ের উৎপাদন কিন্তু দার্জিলিং এর প্রচুর কমেছে, বহু বাগান বন্ধ, এবং এটার জন্য
যদিও জলবায়ু সমস্যাকে দায়ী করা হচ্ছে, কিন্তু 2021 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে যদি দেখা যায়, দার্জিলিং এর অধীনে 7টি আসনের মধ্যে দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি ও ফাঁসি দেওয়া আসন বিজেপি দখল করে। মাত্র একটি আসন অর্থাৎ চোপড়া দখল করেছিল তৃণমূল, এবং বিজিপিএম এর দখলে ছিল কালিম্পং আসনটি। এখন দেখার যে সত্যি সত্যি রাজু বিস্তার গতবারের মতো 4 লক্ষ ভোট পাবেন নাকি কম পাবেন, সেখানে বিষ্ণু প্রসাদ শর্মা তিনি কতটা প্রভাব ফেলতে পারেন, সেটা এখন আমাদের নজরে থাকবে। এরপরে যদি আসা যায় যে আমরা বালুরঘাট এবং রায়গঞ্জ অর্থাৎ দুই দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের হচ্ছে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরের হচ্ছে বালুরঘাট। এবার প্রথম যদি আমরা আসি, বালুরঘাট কেন্দ্রের মধ্যে 7টি কেন্দ্র, আহ আসনের মধ্যে ইটাহার, কুশমন্ডি, কুমারগঞ্জ এবং হরিরামপুরে তৃণমূলের দখলে রয়েছে, আর বিজেপির দখলে রয়েছে বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, এই 3টি কেন্দ্র। বালুরঘাট লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের মন্ত্রী তৃণমূলের হয়ে, রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, তার বিরুদ্ধে বিজেপি গতবারের জয়ী প্রার্থী সুকান্ত মজুমদার, আর এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধার্থ। এখন প্রশ্ন হলো যে এই এই বালুরঘাট কেন্দ্রে 7টি আসন বললাম, কিন্তু বালুরঘাট কেন্দ্রে একটি বিষয় যেটা দেখা যাচ্ছে যে বালুরঘাট কেন্দ্রের মধ্যে যেটা দেখা যায় যে স্বাস্থ্য এবং রেল পরিষেবা, এই দুটো কিন্তু বড় ইস্যু। তবে এটা ঠিক যে সুকান্ত মজুমদার সংসদে সব থেকে বেশি প্রশ্ন করে তিনি সেরা সাংসদ নির্বাচিত হয়েছেন, সেটা যেমন একদিকে একটা বালুরঘাটবাসীর কাছে গর্বের, তেমনি অন্যদিকে আহ সাংসদ হিসাবে তার ওটার যে টাকাটা সেটা যেমন তিনি খরচ করেছেন, এবং কিন্তু কিন্তু বিশেষ করে রেল ব্যবস্থা যথাযথ কাজ করেছেন। কেন্দ্রের থেকে তিনি চেষ্টা করে রেল ব্যবস্থার যথেষ্ট উন্নতি কিন্তু করতে পেরেছেন। আরেকটি যেটা সমস্যা সেটি হচ্ছে বালুরঘাটে, সেটি হচ্ছে স্বাস্থ্য। তো এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে এই স্বাস্থ্যের জন্য যে জমি দরকার, এইমস একটি হাসপাতাল তৈরি করা, এবং তার জন্য যে জমি দরকার সেই জমি কিন্তু উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর কোথাও কিন্তু পাওয়া যায়নি। আমরা দেখেছিলাম এই স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু দুই দিনাজপুরের একটা বড় সমস্যা। এখন দেখার যে কে এই কেন্দ্র থেকে জয়ী হয়, কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্রে যেটা দেখা যাচ্ছে আপাতত যা পরিস্থিতি, তাতে গতবার সেখানে অর্পিতা ঘোষ নাট্যকার তিনি ছিলেন, এবং সেখানে তৃণমূলের অনেক দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের কারণে অর্পিতা ঘোষ হেরে যান, পরাজিত হন সুকান্ত মজুমদারের কাছে। এবারে কিন্তু সুকান্ত মজুমদার যেভাবে কাজ করেছেন, এবং আমরা দেখেওছি যে বালুরঘাটে বিশেষ করে জায়গায় বালুরঘাটবাসী তারা কিন্তু সুকান্ত মজুমদারের প্রতি, মানে যারা নিউট্রাল ভোট বা যারা কাজ থেকে ভোট দেন, তারা কিন্তু সুকান্ত মজুমদারের প্রতি আস্থা রাখবেন বলে রাজনৈতিক মহলের খবর, এবং আমাদের সাংবাদিকদের মধ্যে যা খবরাখবর তাতে কিন্তু সেখানকার মানুষের একটা স্বচ্ছ ভাবমূর্তি, শিক্ষক, ডক্টরেট করা একজন প্রফেসর সুকান্ত মজুমদারের প্রতি প্রত্যেকের কিন্তু একটা ভরসা আছে। ইভেন বিরোধী অর্থাৎ তৃণমূলেরও বেশ কিছু অংশ সুকান্ত মজুমদারের কে সমর্থন করতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে যদি রায়গঞ্জ আসনে যায়, এই রায়গঞ্জ আসন দাস মুন্সিদের গড় হিসেবে পরিচিত ছিল। সেই দাস মুন্সিদের গড় আজ কালিয়াগঞ্জে যে দাস মুন্সি পরিবার সেখানে খাঁ খাঁ করে, কিন্তু তাদের সেই আহ, যে ভোট এলেই যে রায়গঞ্জে যে কংগ্রেসের একটা আহ, আহ, কি বলবো, কংগ্রেস কর্মীদের মধ্যে যে একটা উৎসাহ থাকতো, সেই উৎসাহ কিন্তু আজ উধাও। কারণ হচ্ছে ওই যে প্রিয়রঞ্জন দাস মুন্সি, সেই সঙ্গে দীপা দাস মুন্সি যদিও একটা সময় হাল ধরেছিলেন, কিন্তু তিনি ভোটে হেরে যাওয়ার পরে তারপরে তিনি আর 2014 সালে তিনি পরাজিত হন, এবং মোহাম্মদ সেলিম সেখানে জয়ী হন। তারপরে কিন্তু তিনি, তাকে আর সেভাবে দেখা যায় না, খুব প্রয়োজন ছাড়া তিনি এখানে আসেনও না, কর্মীদের সাথে যোগাযোগ তিনি রাখেনও না। এইবার এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন 2021 সালে বিজেপির টিকিটে বিধায়ক হওয়া কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ কল্যাণীর একটা কিন্তু স্থানীয় একটা আহ, তাদের যে বংশ, সেই মানে তাদের একটা রাজনৈতিক ইতিহাস আছে। আহ, তারা কংগ্রেসেই ছিলেন,
প্রকৃতভাবে। তারপরে তৃণমূলে আসেন, তৃণমূল থেকে বিজেপি হয়ে আবার বিজেপির টিকিটে 2021 বিধায়ক নির্বাচিত হওয়ার পর কৃষ্ণ কল্যাণী ফের আবার বিজেপিতে চলে যান, তৃণমূলে চলে যান, এবং তৃণমূল তাকে টিকিট দেয়। এবারে তিনি কিন্তু বিজেপির যে বিধায়ক পদ, তিনি ইস্তফা দিয়ে তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষ্ণ কল্যাণী। এবার এখানে বিজেপির গতবারে যে প্রার্থী ছিল দেবশ্রী রায়চৌধুরী, তিনি, তার সঙ্গে দলের দ্বন্দ্ব, অর্থাৎ সেখানকার যারা কর্মী সমর্থক, দলের একাংশের সঙ্গে দ্বন্দ্বের কারণে দেবশ্রী নিজেই সেখানে দাঁড়াতে চাননি, এবং কৃষ্ণ কল্যাণী দল ছাড়ার পিছনে নাকি দেবশ্রীর একটা বড় ভূমিকা রয়েছে, দেবশ্রীর সঙ্গে তার সংঘাত রয়েছে, সেটা কিন্তু কৃষ্ণ কল্যাণী প্রকাশও করেছিলেন। সেই দেবশ্রী চৌধুরী এবার নিজেই রায়গঞ্জে দাঁড়াতে চাননি, তিনি চলে এসেছেন দক্ষিণ কলকাতায়। তাই এখানে প্রার্থী করা হয়েছে স্থানীয় প্রার্থী কার্তিক পালকে, এবং এই কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলী ইমরান রমজ। এই আলী ইমরান রমজ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ফরওয়ার্ড ব্লকের। আহ এখন তিনি কতটা ভোট টানতে পারবেন, সত্যি কি কংগ্রেসের যে কর্মীরা তারা কি এই বাম প্রার্থীকে সমর্থন করবে? কারণ অনেকেরই ধারণা বা বামেদের কাছে মিথ আছে যে কংগ্রেসের ভোটটা কিন্তু কখনো শিফট হয় না বামেদের, মানে সিপিএম প্রার্থীর দিকে। সেখানে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলী ইমরান রামজ প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক ছিলেন, তিনি এখন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। এখন দেখার যে কংগ্রেস কর্মীরা তার সঙ্গে কতটা উদ্বুদ্ধ হয়ে ভোটটা সেখানে হয়। এবং গতবার কিন্তু এই ভোট কাটাকাটির ফলে দেবশ্রী রায়চৌধুরী সেখানে জিতেছিলেন, এবং আহ বালুরঘাট এবং রায়গঞ্জ, যেটা বলছিলাম, এই কেন্দ্রে রায়গঞ্জে ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া তৃণমূলের দখলে, বাকি করণদিঘি, হেমতাবাদ এবং কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ, করণদিঘি, হেমতাগঞ্জ, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ বিজেপি দখল করেছে। এখন এইখানটাতে দেখা যাচ্ছে যে একদিকে যেমন কৃষ্ণ কল্যাণী, অন্যদিকে রমজ, আলী ইমরান রমজ এবং কার্তিক পাল। গতবারে কিন্তু এই ভোট কাটাকাটিতে, অর্থাৎ একদিকে ছিল সিপিএম, একদিকে ছিল কংগ্রেস, একদিকে ছিল তৃণমূল, এবং সেই সঙ্গে ভোট কাটাকাটিতে কিন্তু বিজেপি ক্যান্ডিডেট দেবশ্রী চৌধুরী জয়ী হয়। এইবারে দেখার যে কার্তিক পাল কি এই ভোট কাটাকাটিতে জয়ী হন, কারণ এখানে কিন্তু এবারে বাম এবং কংগ্রেসের সমঝোতা হয়েছে, এবং এই বাম কংগ্রেসের সমঝোতা হওয়ার ফলে ভোট কতটা কোন দিকে যায় এখন সেটাই দেখা। উম এবারে তাহলে এই 26 এপ্রিল যে 3 কেন্দ্রের ভোট, আমাদের এখন নজর থাকবে যে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট, এই 3টি কেন্দ্র। বিশেষ করে রায়গঞ্জ, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারে হয়তো বিজেপি আর ধরে রাখার সম্ভাবনা খুব কম। এখন 26 তারিখ তো নির্বাচন, এবং 4ই জুন ফল প্রকাশ, সেদিনই বোঝা যাবে যে সত্যি সত্যি কার দখলে গেল রায়গঞ্জ আসন, বালুরঘাট এবং আহ আহ, দার্জিলিং। এই 2টি আসন নিয়ে বিজেপি নিশ্চিন্ত থাকলেও রায়গঞ্জ নিয়ে কিন্তু দোলাচল থেকেই গেল। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।